দুপুরে গরম ভাতে কিন্তু এই রকম যদি পালং শাকের রেসিপি থাকে তাহলে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন হয় না। তো নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করি আর দেখে নেওয়া যাক এই রেসিপির জন্যে আমার কি কি উপকরণ লাগে। তো প্রথমে দেখুন এখানে আমি নিয়েছি একেবারে ফ্রেশ পালং শাক, আর এখানে আমি 2 আটি পালং শাক নিয়েছি, আর পরিমাণ বলতে গেলে এখানে কিন্তু 400 গ্রাম। তো বন্ধুরা এই পালং শাকগুলো কিন্তু আমি এখন বেশ ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। তো প্রথমে দেখুন এখানে কিছুটা পালং শাক বেছে নিয়ে এখন পালং শাকের এই গোড়ার দিকে অংশগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। পালং শাকের এই রেসিপিটা এতটাই সুস্বাদু লাগে যে দুপুরে গরম ভাতের সঙ্গে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন হবে না, শুধুমাত্র এটা দিয়েই কিন্তু সব ভাত খেয়ে নিতে পারবেন। তো বন্ধুরা দেখুন পালং শাককে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। একই রকমভাবে কিন্তু এখানে আমি সব পালং শাক কেটে নেব। তো প্রথমে দেখুন পালং শাকটা কেটে একটা ঝুড়ির মধ্যে তুলে নিচ্ছি। এরপর আমি দেখুন সবগুলো পালং শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার পালং শাকটা রান্না করার জন্য এখানে আমি কিছু সবজি নিয়েছি। তো আলু আর বেগুন আলুকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। এরপরে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম করে দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল। তো এখানে 3 থেকে 4 চামচের মতো প্রথমে সর্ষের তেল দিলাম। আর সর্ষের তেল দিয়ে পালং শাকের রেসিপিটা কিন্তু বেশ ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু এখানে সাদা তেল দিয়েও রান্না করতে পারেন। এবার দেখুন প্রথমেই আলুটা আমি সেদ্ধ করে নেব। আলুটা একটু তেলের সঙ্গে ভেজে নেব। যেহেতু আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগবে, তার জন্য প্রথমে আলুটাকে তেলের সঙ্গে একটু ভেজে নেব। তো দেখুন বন্ধুরা আলুটা দিয়ে আমি এখন বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখন আলুর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে লবণ। এখানে কিন্তু এখন বেশি লবণ দেবো না, পরে আমি রেসিপিতে লবণ ব্যবহার করব। আলুটা ভাজার জন্য শুধু অল্প পরিমাণে লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আর লবণ হলুদের গুঁড়ো দিয়ে একরকমভাবে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে আমি ভেজে নেব। এখানে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। তো বন্ধুরা দেখুন এরপরে আমি এখন ঢাকনা দিয়ে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে। 2-3 মিনিট পরে আমি ফিরে এলাম, আর এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা আলুর কালারটা কিন্তু আগের থেকে অনেকটা চেঞ্জ হয়েছে। এইভাবে হালকা সোনালি কালার করে নেওয়ার পরে এবার বেগুনটাও দিয়ে দিচ্ছি। আর এবার বেগুনটা দিয়েও নাড়াচাড়া করে নেব, আর আলুর সঙ্গে বেগুনটাকেও হালকা করে ভেজে নেব। এখানে চাইলে কিন্তু আপনারা আপনাদের পছন্দের মতো যে কোনো সবজি দিয়ে পালং শাকটা রান্না করতে পারেন, যেমন শিম, গাজর, কুমড়ো এগুলো দিয়েও বেশ ভালো লাগে। তবে আলু বেগুন দিয়ে একবার রান্না করে দেখবেন, বেশ ভালো লাগবে। যে কোনো শাকের রেসিপির থেকে পালং শাকের এই রেসিপিটা সত্যি অসাধারণ লাগে। আর এখন আমার আলু বেগুন ভাজা হয়ে গেছে। এরপরে আলু বেগুন তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও 3 থেকে 4 চামচের মতো সর্ষের তেল। এবারেও তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়ে তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে কালো জিরে, আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা কেটে। আর এখন এই কালো জিরের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন। বেশ কয়েক কোয়া রসুন আমি এইভাবে থেতো করে নিয়েছি। ভীষণই ভালো লাগে রসুন দিয়ে রেসিপিটি। এবার দেখুন রসুনটা কিন্তু বেশি লাল করে ভাজবো না, হালকা একটু কালার ধরলেই এখানে কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি আগের থেকে কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ আমি নিয়েছি, আর পেঁয়াজ দিয়েও একই রকমভাবে নাড়াচাড়া করে নেব রসুনের সঙ্গে। তো বন্ধুরা এখানে কিন্তু এই পেঁয়াজ রসুন দিয়েই রান্না হচ্ছে, আমি কোনো রকমের আদা বাটা এখানে দেবো না। তো দেখুন এবার কিন্তু পেঁয়াজের একটু হালকা কালার ধরেছে, আর দেখেই বুঝতে পারছেন পেঁয়াজটা কিন্তু হালকা ভেজে নিয়েছি। তো এরপরে এখানে আমি ভেজে রাখা আলু বেগুনটা দিয়ে দিলাম। আলু বেগুনটা দিয়েও আবারও নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি। এই পদ্ধতিতে একবার পালং শাক রান্না করে দেখুন, বেশ ভালো লাগে খেতে। একবার খাওয়ার পরে কিন্তু এই রেসিপিটা বারবার বানাবেন। তো দেখুন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। তো এখানে আমি 3টে কাঁচা লঙ্কা এইভাবে ভেঙে দিয়ে দিলাম। চাইলে আপনারা কাঁচা লঙ্কা চিরেও দিতে পারেন। তো এখানে কোনো রকমের কোনো গুঁড়ো লঙ্কার ব্যবহার হবে না। স্বাদ অনুসারে দিয়ে দিলাম লবণ। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কালারের জন্য 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। বন্ধুরা এখানে কিন্তু শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কার ঝালেই কিন্তু রেসিপিটি বানাচ্ছি। ভীষণই ভালো লাগে, যদি আপনারা গুঁড়ো লঙ্কা দিতে চান তাহলে দিতেও পারেন। তো এইবারে আমি বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাগুলো দিয়ে।
আর এইভাবে কিন্তু রান্না করে দেখুন বন্ধুরা, ভীষণই ভালো লাগবে। আর কেমন হলো কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্য। বন্ধুরা এরপরে আমি ওই শাক দিয়ে দিলাম। এবার দেখুন শাকটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে আমি রেখে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে। এতে করে কিন্তু শাকটা আগের থেকে তুলনায় কমে যাবে, অনেকটা মজে কমে গেছে দেখে বুঝতে পারছেন। আর এখন আমি ঢাকনাটা খুলে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে কিন্তু আলু বেগুনের সঙ্গে আমি এভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই রান্নাটা করার জন্য কিন্তু কোনো রকমে জলের প্রয়োজন হয় না। এই যে শাক থেকে যে এক্সট্রা জল বেরোয় সেই জলেই কিন্তু রান্না হয়ে যায়। তো বন্ধুরা দেখুন এখন কিন্তু ভালোভাবে শাকটা কিন্তু মিশিয়ে নিয়েছি। আর আমি কিন্তু শাকের পরিমাণ অনুযায়ী এখানে আলু বেগুন কেটে নিয়েছি। আর দেখুন বন্ধুরা জল কিন্তু ছাড়তে শুরু করেছে। এরপরে দেখুন এখন আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নেব। বেশি সময় লাগবে না রান্না করতে। তো দেখুন 5 মিনিট পর্যন্ত কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়ামে রেখে আমি রান্না করে নিয়েছি। এবার দেখুন 5 মিনিট পরে ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে নিলাম। আর এইভাবে ঢাকনা চাপা দিয়ে রান্না কিন্তু করে নিতে হবে, তাহলে কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। তো সবজি কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে। আর এখন নাড়াচাড়া করে আবারও আমি এখন এখানে ঢাকনা দিয়ে দেবো। তার আগে দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণে চিনি। চিনিটা দিলে কিন্তু ভীষণই টেস্টি লাগে, সব কিছুর স্বাদটা কিন্তু ব্যালেন্স করে। এবার এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে জিরে গুঁড়ো। এখন আমি চিনি আর জিরে গুঁড়ো দিয়ে ঢাকনা দিয়ে আরও এখানে 4-5 মিনিটের মতো রান্না করে নেব। তো এবার আমি কিন্তু ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এখন কিন্তু আমি এই ঝোলটা কিন্তু বেশি শুকাবো না। এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু এটা কিন্তু মাখো মাখো হয়ে যাবে, বেশ ভালো লাগবে। অল্প সময়ের মধ্যে কিন্তু এই রান্নাটা হয়ে যায়, দেখেই বুঝতে পারছেন। তো এইভাবে করে রান্নাটা আমি করে নিলাম। আর এখন শুধু পরিবেশনের পালা। তো কেমন হলো অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আর ভালো লাগলে নতুন বন্ধুরা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পালং শাকের এই রেসিপির জন্যে কোনো রকমে কিন্তু বেশি তেল মশলার প্রয়োজন হয় না। বিশেষ করে হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু পালং শাকের এই রেসিপিটা খুব সহজেই তৈরি হয়ে যায়। বাচ্চা বড় সবার কিন্তু বেশ ভালো লাগবে পালং শাকের এই রেসিপিটা। তো বন্ধুরা আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে।